প্রিয় শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে অনলাইন শ্রেণী কার্যক্রম শুরু করছি। গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আসো, বাড়িতে সুস্থ স্বাভাবিকভাবে আসো, এই বিশ্বাস থেকে আমি আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রম শুরু করছি। সবাই খাতা কলম নিয়ে বসো। আমি তোমাদের শ্রেণীকক্ষে লিনিয়ার অ্যালজাবরা পড়িয়ে থাকি। আজকে আমি লিনিয়ার অ্যালজাবরা থেকেই তোমাদের সাথে আলোচনায় অংশ নিচ্ছি। লিনিয়ার অ্যালজাবরা আমরা যেই চ্যাপ্টারগুলা শ্রেণীকক্ষে শেষ করেছি সেগুলা এখানে আলোচনা করব না। আমাদের যেই কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, আমি এবং মাহমুদুল ইসলাম লিনিয়ার অ্যালজাবরা এই কোর্সটা নিচ্ছি, তোমরা জানো। তো তিনি কিছু অংশ পড়াচ্ছেন, আমিও কিছু অংশ পড়াচ্ছি। তো আমি আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভেক্টর স্পেস, এই ভেক্টর স্পেসের কিছু কনসেপচুয়াল বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনায় অংশ নিচ্ছি। তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে আমার লেকচারটি হৃদয়ঙ্গম করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি ভেক্টর স্পেস আলোচনায় যাওয়ার পূর্বে আমি তার সাথে রিলেটেড কিছু টপিক নিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি। ভেক্টর স্পেস সংজ্ঞা দিতে গেলে যে বিষয়গুলা লাগবে আমি সেগুলো আগে তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। তার মধ্যে একটি হলো বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন কাকে বলে আমি ডেফিনেশনটা দিতে চাই। বাইনারি অপারেশন এটা বাংলা হলো, একবার হুবহু যদি বাংলা করি তাহলে দ্বিমিক প্রক্রিয়া। আর বাইনারি অপারেশন শব্দটিও প্রচলিত শব্দ। এটা হলো একটা নিয়ম যেটি দুটি উপাদানকে একত্রিত করে একটি নতুন উপাদান সৃষ্টি করে। আমি তোমাদের এই সংজ্ঞাটি লিখতেছি, তোমরা লিখো। বাইনারি অপারেশন এটার আরেকটি সুন্দর বাংলা হলো দ্বিমিক প্রক্রিয়া। দ্বিমিক প্রক্রিয়া বাইনারি অপারেশন একটি নিয়ম যাহা দুইটি উপাদানকে একত্রিত করে একটি নতুন উপাদান সৃষ্টি করে। তাহলে এই নিয়মটা কি কি? বাইনারি অপারেশন হতে পারে তোমার যোগ, বিয়োগ, গুণ। এই নিয়মের মধ্যে আছে যোগ, বিয়োগ,
এবং গুণ। ঠিক আছে, আমি এটা উদাহরণ দিতে চাই। মনে করি S একটি অশূন্যক সেট। তাহলে S ক্রস S A B যেন A belongs to S, B belongs to S। যদি F S cross S to S হয় তবে F কে S সেটে বাইনারি অপারেশন বা দ্বিমিক প্রক্রিয়া বলা হয়। তোমরা লিখতেছো তো কেমন? আশা করি তোমরা লিখেছো। যদি S সেটে এস্টেরিস্ক একটি বাইনারি অপারেশন হয়, একটি বাইনারি অপারেশন হয়, তাহলে S সেট থেকে দুইটা উপাদান যদি নিই AB belongs to S, তাহলে এটা ইমপ্লাই করবে, এটা বুঝাবে যে A বাইনারি অপারেশন B S এ থাকবে। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাস্টেরিস্ক, ASTERISK অ্যাস্টেরিস্ক। ঠিক আছে, এটা দ্বারা বোঝায় যে বাইনারি অপারেশনগুলো কি কি অপারেশন, যোগ হইতে পারে, বিয়োগ হইতে পারে, গুণ হতে পারে। কেমন? তাহলে অর্থাৎ এ বি যদি এস এ থাকে তাহলে যে বাইনারি অপারেশন থাকবে সেটি যদি এর উপর এই প্রক্রিয়াটা যদি এই দুইটা উপাদানের উপর প্রয়োগ হয় তারপরে যে রেজাল্ট আসবে এই দুইটা উপাদানকে একত্রিত করে যে রেজাল্ট আসবে সেটা এস সেটে থাকবে। ঠিক আছে, যেমন এটা যদি গুণ হইতো তাহলে এ বি এস এ থাকলে এ গুণ বি এ বি এস এ থাকবে, যোগ হইলে এ বি এস এ থাকলে এ প্লাস বি এস এ থাকবে। ঠিক আছে, এইগুলা হলো তোমার বাইনারি অপারেশন। তাহলে আমি বাইনারি অপারেশন সম্পর্কে ক্লিয়ারটা কনসেপ্ট করার যে চেষ্টা করছি, আশা করছি তোমরা যদি বুঝো তাহলে আমার এই চেষ্টা সফল হলো। আচ্ছা, এখন বাইনারি অপারেশন তোমরা যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী ধাপে আমরা অগ্রসর হব। পরবর্তী যে ডেফিনেশনটা সেটা হলো গ্রুপ। গ্রুপ কাকে বলে? ঠিক আছে, আমরা ভেক্টর জগতে যাওয়ার আগে আমরা আলাপ করব গ্রুপ সম্পর্কে, আমরা রিং সম্পর্কে, আমরা ফিল্ড সম্পর্কে আলাপ করব। এগুলা শুধু এই কোর্সে ডেফিনেশন পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকব, কারণ গ্রুপ একটা ব্যাপক বিষয়, রিংও ব্যাপক, ফিল্ড ব্যাপক, এগুলা উচ্চতর পর্যায়ে প্রতিটা এক একটা কোর্স। গ্রুপ একটা কোর্স, মাস্টার্সে রিং একটা কোর্স, ফিল্ড একটা কোর্স, এগুলা
বিশাল বড় জগৎ। তা আমরা জাস্ট ডেফিনেশনটা, কারণ ভেক্টর জগৎ বোঝার জন্য আমাদের গ্রুপ বুঝতে হবে, আমাদের রিং বুঝতে হবে, আমাদের ফিল্ড বুঝতে হবে। তো সেই জন্যই আমি এই বিষয়গুলা আলোকপাত করব এখন, কারণ এগুলো কিছুটা কনসেপচুয়াল, এটা বুঝতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। সেই জন্য আমি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এখানে আলোকপাত করতেছি। আমি এখন গ্রুপের সংজ্ঞা লিখবো, আমি আশা করছি তোমরা লিখে ফেলছো এগুলো। গ্রুপ, একটা সেটকে গ্রুপ বলা হবে কখন? যদি সেটটা এই প্রক্রিয়া ফুলফিল করে, এই প্রক্রিয়ায় এই শর্ত ফুলফিল করে, তাহলে একটা সেটকে আমরা গ্রুপ বলবো। তাহলে একটা সেট যদি, একটা অশূন্যক সেট যদি তোমার জি হয়, তাহলে জি কে বাইনারি প্রক্রিয়ায় নিম্নের শর্তসমূহ ফুলফিল করার জন্য আমরা গ্রুপ বলবো। নিম্নের 4টা শর্ত আছে, এই 4টা শর্ত যদি ফুলফিল করে তাহলে আমরা জি সেটকে গ্রুপ বলবো। সেইটা জানার আগে, গ্রুপ, তোমরা বাস্তব সংখ্যার ধর্মাবলী পড়েছ, সেখানে বাস্তব সংখ্যার ক্ষেত্রে তোমরা যোগের বেলায় কিছু ধর্ম পড়ছ, গুণের বেলায় পড়ছ। আমি যদি একটু বলে নিই, যেমন বাস্তব সংখ্যা যদি হয়, বাস্তব সংখ্যা যে ক্যারেক্টারিস্টিক, যে বৈশিষ্ট্য বলি, সেখানে মানে তোমার আছে যোগের বেলা আবদ্ধতা বিধি মেনে চলবে, সংযোজনযোগ্যতা বিধি মেনে চলবে, তারপরে কি অবেদকের অস্তিত্ব বিধি মেনে চলবে, এরপরে নেক্সট কি, তারপরে হলো বিপরীতকের অস্তিত্ব বিধি মেনে চলবে। এটা যোগের বেলায়, গুণের বেলায় কেমন। তারপরে এরপরে বিনিময় বিধি আছে, বন্টন বিধি আছে। এগুলা তোমরা বাস্তব সংখ্যার শিকার যে পড়ে নিছ, আমাদের অনার্সে আছে। এছাড়া উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পর্যায়েও বাস্তব সংখ্যা চ্যাপ্টারে এগুলা আলোচিত হয়েছে। তো আমি ধরে নিয়েছি যে তোমরা এগুলা পড়েছো, তো সেই জন্য আমার জন্য সুবিধা হবে ওগুলো যদি তোমরা বুঝে থাকো। এই আমাদের গ্রুপ, রিং, ফিল্ডের আলোচনায় এবং কি সর্বশেষ ভেক্টর জগৎ, উপজগৎ নিয়ে আলোচনায় আমাদের এগুলা কাজে লাগবে। ঠিক আছে? তাহলে গ্রুপের বেলাও কিন্তু ওই যে বাস্তব সংখ্যার যে যোগের যে শর্তগুলি, সেখানে কিন্তু আবদ্ধতা বিধি, গ্রুপের বেলায়ও কিন্তু আবদ্ধতা বিধি তোমার ফুলফিল করতে হবে। তারপরে সংযোজনযোগ্যতা বিধি, এরপরে অবেদকের অস্তিত্ব বিধি, বিপরীতকের অস্তিত্ব বিধি। এই 4টা শর্ত যদি ফুলফিল করে তাহলে ওই সেটটাকে আমরা গ্রুপ বলবো। তাহলে আমি একটু সংজ্ঞাটা লিখতেছি তোমাদের সুবিধার জন্য। জি যদি একটি অশূন্যক সেট হয় এবং একটা বাইনারি অপারেশন যে স্টেরিয়াস থাকে, তাহলে এই বাইনারি অপারেশনের প্রেক্ষিতে আমরা জি কে গ্রুপ বলবো যদি জি নিম্নোক্ত শর্তসমূহ ফুলফিল করে। কেমন? তাহলে একটি অশূন্যক সেট জি কে গ্রুপ একটি অশূন্যক সেট জি কে গ্রুপ বলা হবে যদি একটি অশূন্যক সেট জি কে বাইনারি অপারেশন এতএ গ্রুপ বলা হবে যদি জি নিম্নের শর্তসমূহ সিদ্ধ করে। ঠিক আছে? কি কি শর্ত? 1 নম্বরে হলো আবদ্ধতা বিধি, ক্লোজার ল, আবদ্ধতা বিধি। এ ফর অল, এ বি, এই চিহ্নকে বলা হয় ফর অল, তোমরা জানো।
for all AB belongs to G ইমপ্লাই করবে A বাইনারি অপারেশন B G তে থাকবে। ঠিক আছে, এটাকে বলা হয় আবদ্ধতা বিধি। এরপর হলো তোমার আবদ্ধতা বিধির পরে কি সংযোজন বিধি, যেমন সংযোজনযোগ্যতা বিধি বা সংযোজন বিধি বা সহযোগী বিধি, অ্যাসোসিয়েটিভ ল, সংযোজন বিধি। for all A B C belongs to G, G থেকে যদি এরকম যে কোনো তিনটে উপাদান যদি নিই তাহলে তারা এই শর্ত ফুলফিল করবে। এটাকে বলা হয় সংযোজন বিধি। 3 নাম্বার অবেদকের অস্তিত্ব বিধি। অবেদকের অস্তিত্ব বিধি, ঠিক আছে। অবেদকটা যদি ই হয় আমরা ই দ্বারা প্রকাশ করব, ইর বিভিন্ন মান থাকবে, যেমন যোগের বেলায় অবেদক আমরা জানি 0, গুণের বেলায় 1, ঠিক আছে। তো সেই জন্য ই দ্বারা আমরা কমনলি অবেদক বোঝাচ্ছি। দেয়ার এক্সিস্ট, এখানে থাকবে ই, ঠিক আছে। ই থাকবে, কোথায় থাকবে? জিতে থাকবে। আচ্ছা, জিতে থাকলে কি হবে যেন যে কোনো একটা উপাদানের সাথে যদি ইটার অপারেশন হয়, ই স্টারিয়াস এ এ স্টারিয়াস ই সমান হবে এ ফর অল এ বিলংস টু জি। জি থেকে যে কোনো উপাদান এর জন্য এর ক্ষেত্রে এটি সত্য হবে। এটা হলো অবেদকের অস্তিত্ব বিধি। এরপরে আছে তোমার বিপরীতকের অস্তিত্ব বিধি, ঠিক আছে। বিপরীতকের অস্তিত্ব বিধি। একটা উপাদান এ থাকবে কোথায়? জিতে। জিতে থাকবে যেন তার ইনভার্স থাকে, অর্থাৎ তার বিপরীত উপাদান থাকবে, ঠিক আছে। বিপরীত উপাদান থাকবে, অর্থাৎ একটা উপাদান যদি জিতে থাকে তাহলে তার বিপরীত উপাদানও জিতে থাকবে, যেন এ বাইনারি অপারেশন এ ইনভার্স বাইনারি অপারেশন এ সমান হবে অবেদক। এটা প্রতিটা উপাদানের ক্ষেত্রে, ফর অল, ঠিক আছে। ফর অল প্রতিটা উপাদানের ক্ষেত্রে যদি একটা উপাদান এই গ্রুপ জি থেকে নাও এবং তার বিপরীত উপাদান থাকবে, যাতে তাদের মধ্যে যোগ হোক বা গুণ হোক, এটা দ্বারা তো তিনটাই বোঝায়, তাই না? যোগ, গুণ, বিয়োগ, যাই হোক। যদি তবে এখানে মূলত যোগ এবং গুণকে আমরা বোঝাচ্ছি। তাহলে দুইটা এর একটা বিপরীত উপাদান থাকবে, যেমন 5 যদি থাকে যোগের বেলা 5 এর বিপরীত উপাদান হবে -5। তাহলে 5 -5 অর্থাৎ 5 + -5 ইকুয়াল টু হবে 0। 0 হলো যোগের অবেদক, ইকুয়াল টু যোগের অবেদক। আর গুণের ক্ষেত্রে 5 এর বিপরীত উপাদান হবে 1/5। তাদের মধ্যে যদি অপারেশন হয় 5 গুণের ক্ষেত্রে 5 গুণ 1/5 হবে কত? 1। গুণের অবেদক 1। আমি ক্লিয়ার করতে পারছি তো? ঠিক আছে। এই 4টা শর্ত যদি ফুলফিল করে তাহলে আমরা সেট জি কে বলবো গ্রুপ। তাহলে ক্লিয়ার তো? আমরা গ্রুপের সংজ্ঞাটা দিলাম। এরকম গ্রুপের যদি আমি কারা কারা গ্রুপ, যেমন বাস্তব সংখ্যার সেট আর একটা গ্রুপ, আর এর ক্ষেত্রে কিন্তু এই শর্তগুলো ফুলফিল করে, ঠিক আছে। তারপরে তোমার মূলদ সংখ্যার সেট কিউ, সেটাও কিন্তু এই শর্ত ফুলফিল করে। এরকম এছাড়া ধরো জটিল সংখ্যার সেট সি, সেগুলো এটা ফুলফিল করবে। তাহলে এগুলা তোমার গ্রুপের শর্ত ফুলফিল করে। তাহলে এই 4টা শর্ত গ্রুপ হতে হলে 4টা শর্ত: আবদ্ধতা বিধি,
সংযোজনযোগ্যতা বিধি, অভেদকের অস্তিত্ব বিধি, বিপরীতকের অস্তিত্ব বিধি, এই চারটা বিধি যদি ফুলফিল করে কোনো সেট, তাহলে ওই সেটকে আমরা গ্রুপ বলবো। ক্লিয়ার? তাহলে আমরা গ্রুপ নিয়ে আলোচনা করছি না, আমরা পরবর্তী রিং। গ্রুপের পরে হলো রিং। রিং কি? রিংও গ্রুপের মতো এরকমই একটা জিনিস, ঠিক আছে? তাহলে রিং এর সংজ্ঞাটা আমরা দিই। একটা তোমার অশূন্যক সেট আর কে রিং বলা হইবে যদি এটি নিম্নোক্ত শর্তসমূহ যোগ এবং গুণের ক্ষেত্রে, যদি সে বাইনারি অপারেশন হবে এক্ষেত্রে যোগ এবং গুণ। একটা সেট আর কে রিং বলা হবে, একটা অশূন্যক সেট আর কে রিং বলা হবে যদি এটি যোগ এবং গুণ প্রক্রিয়ায় নিম্নোক্ত শর্তসমূহ সে ফুলফিল করে। সে গ্রুপের সকল শর্ত, এই যে এখানে দিলাম, গ্রুপের যোগের ক্ষেত্রে, যোগের মানে বাইনারি অপারেশনটা যদি যোগ হয়, তাহলে যোগের গ্রুপের যে শর্ত আছে ওই 60টা শর্ত তাকে ফুলফিল করতে হবে। এছাড়া আরেকটা বাড়তি ফুলফিল করতে হবে, সেটা হলো বিনিময় বিধি। ঠিক আছে? আমি একটু লিখতেছি, আগে সংজ্ঞাটা লিখি, তারপরে তোমার সংজ্ঞার উপরে আমি একটু ব্যাখ্যা দিব, তাহলে তোমাদের জন্য রিংটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে একটি অশূন্যক সেট আর কে, একটি অশূন্যক সেট, অশূন্যক সেট মানে হলো তার মধ্যে উপাদান আছে, উপাদান শূন্য নয়। একটি অশূন্য সেট আর কে বাইনারি অপারেশন যোগ এবং গুণ প্রক্রিয়ায়, বাইনারি অপারেশন যোগ এবং গুণ প্রক্রিয়ায় রিং বলা হবে যদি ইহা নিম্নোক্ত শর্তসমূহ সিদ্ধ করে। ঠিক আছে? এক নাম্বার আমরা এক লাইনে বলে ফেলবো, সে যদি যোগ প্রক্রিয়া অ্যাবিলীয় গ্রুপ হয়। যোগ প্রক্রিয়া অ্যাবিলীয় গ্রুপ, যোগ প্রক্রিয়া অ্যাবিলীয় গ্রুপ মানে যোগ প্রক্রিয়া সে গ্রুপের 60টা শর্ত, আবদ্ধতা বিধি, সংযোজনযোগ্যতা বিধি, অভেদকের অস্তিত্ব বিধি, বিপরীতকের অস্তিত্ব বিধি। আর অ্যাবিলীয়ের জন্য হইতে হবে a + b = b + a। ঠিক আছে? বিনিময় বিধি। গ্রুপের 60টা শর্ত, 4টা শর্ত গ্রুপের, যোগ একটা হলো অ্যাবিলীয় গ্রুপ বা বিনিময় গ্রুপ। অ্যাবিলীয় গ্রুপকে বিনিময় গ্রুপও বলে। ঠিক আছে? তো 4টার মধ্যে কি কি আছে? আবদ্ধতা বিধি, সংযোজনযোগ্যতা বিধি, বিপরীতকের অভেদকের অস্তিত্ব বিধি, বিপরীতকের অস্তিত্ব বিধি, প্লাস যোগ হবে আরেকটা এইটা। ঠিক আছে? এটা হলো বিনিময় বিধি, অর্থাৎ a + b = b + a হইতে হবে। যে কোনো দুইটা উপাদান a b এর জন্য a + b = b + a, এটাকে বলা হয় বিনিময় বিধি। ঠিক আছে? বিনিময় বিধি মানলে কোনো গ্রুপ, তাকে বলা হয় অ্যাবিলীয় গ্রুপ। ঠিক আছে? তাহলে এটাকে আমরা 4-5 লাইনে না লিখে আমরা এক লাইনে সংক্ষেপে লিখতেছি। বাইনারি যোগ প্রক্রিয়ায় আর যদি অ্যাবিলীয় বা বিনিময় গ্রুপ হয়, ঠিক আছে? আর গুণ প্রক্রিয়ায়, বাইনারি গুণ প্রক্রিয়া আর যদি নিচের শর্তগুলো ফুলফিল করে, গুণের সবগুলা না, অর্থাৎ একটা গ্রুপের গুণ প্রক্রিয়ায় যে শর্তগুলো, যে 60টা শর্ত গুণ প্রক্রিয়ার ক্ষেত্রে, ওইটার মধ্যে সবগুলা নয়,
বাইনারি রিং এর জন্য সবগুলা শর্ত নয়, বাইনারি গুণ প্রক্রিয়ায় নিম্নোক্ত শর্তসমূহ সিদ্ধ করে। নিম্নোক্ত শর্তসমূহ সিদ্ধ করে। কি কি শর্ত? এক নম্বরে হলো তোমার গুণের আবদ্ধতা বিধি। গুণের আবদ্ধতা বিধি হলো তোমার যে কোনো দুইটা উপাদান যদি থাকে, আর যদি যে কোনো দুইটা উপাদান থাকে, এ বি বিলংস টু আর, এটা বিলংস টু এ গুণ বি আর থাকবে। দুই নাম্বার হলো সংযোজন বিধি। গুণের ক্ষেত্রে সংযোজন বিধি। সংযোজন বিধি হলো যে কোনো তিনটা উপাদান, ধরো এ বি সি যদি আর এ থাকে, এটা ইমপ্লাই করবে যে এ গুণ বি গুণ সি এরকম সমান হবে এ গুণ বি গুণ সি এ। এই দুইটা করবে। আর একটা হলো তোমার বন্টন বিধি। তিন নাম্বার হলো বন্টন বিধি, এটি আমি উপরে লিখতেছি। বন্টন বিধি। আচ্ছা, বন্টন বিধি এটা এখানেও তিনটে উপাদান যদি থাকে এরকম এ বি সি কোথায় থাকে, যদি আর এ থাকে, এটা ইমপ্লাই করবে এ ইনটু বি প্লাস সি সমান হবে এ গুণ বি এ গুণ সি। ঠিক আছে, এটা একটা, এবং একটা বাম বন্টন বিধি আর একটা ডান বন্টন বিধি। আর একটা হবে বি সি বি ইনটু সি প্লাস বি, সরি এটা এ, তাহলে এটা বি ইনটু এ, তারপর হবে সি ইনটু এ। তাহলে গুণের ক্ষেত্রে হলো এই শর্তগুলো ফুলফিল করবে এই তিনটা। কি কি? গুণের আবদ্ধতা বিধি, গুণের সংযোজন বিধি এবং বন্টন বিধি, এই তিনটা। আর যৌগের ক্ষেত্রে সে অ্যাবিলিয় গ্রুপ হবে, অর্থাৎ 5টা শর্ত সিদ্ধ করবে। তাহলে এই 8টা শর্ত যদি সিদ্ধ করে যেই সেট, তাকে আমরা রিং বলবো। তাহলে আর একটি রিং। ঠিক আছে, তাহলে আমি আশা করছি যে আমি রিং এর কনসেপ্টটা তোমাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে, তাহলে রিং হইতে হলে তাকে অ্যাবিলিয় গ্রুপ হইতে হবে। অ্যাবিলিয় গ্রুপ মানে গ্রুপের 4টা শর্ত প্লাস বিনিময় বিধি, আর গুণের 3টা শর্ত। একটা হলো আবদ্ধতা বিধি, আর একটা সংযোজনযোগ্যতা বিধি, আর একটা হলো বন্টন বিধি। তাহলে গুণের ক্ষেত্রে 2টা জিনিস বাদ গেছে রিং এর জন্য। এটা মানে এটা হইতেও পারে, না হইতে পারে, এটা শর্ত নয়। আর এগুলো ফুলফিল করতে হবে, শর্ত নয়। কোনটা? অবৈধগ্রস্তিত্ব বিধি আর হলো বিপরীতগ্রস্তিত্ব বিধি। ওই 2টা বাদ পড়ছে, খেয়াল করছো। এইটা পরবর্তী যে সংজ্ঞাটা দেব সেখানে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমি নেক্সট সংজ্ঞাতে যাচ্ছি, সেটি হলো ফিল্ড। ঠিক আছে, আচ্ছা, ফিল্ড হইতে হইলে প্রথমে তাকে রিং হইতে হয়। ফিল্ড হইতে হইলে তাকে প্রথমে রিং হইতে হয়, অর্থাৎ রিং এর সকল শর্ত ফুলফিল করার পরে বাকি কয়েকটা শর্ত ফুলফিল করলে তাকে আমরা ফিল্ড বলবো। তাহলে ফিল্ড হইতে হলে তাকে আগে রিং এর যে 8টা শর্ত বলছি, এই 8টা শর্ত তাকে ফুলফিল করতে হবে, প্লাস বাকি কয়েকটা, ওই গুণের 2টা বাদ পড়ছে না। ঠিক আছে, ওই 2টা ফুলফিল করতে হবে, আরো একটা লাগবে, 3টা, গুণের বিনিময়টাও লাগবে। তাহলে তুমি এখন নিজেই ফিল্ডের সংজ্ঞা দিতে পারবে। ফিল্ডের ক্ষেত্রে কি লিখবো? রিং হইতে হবে। রিং হইতে হলে তাকে অ্যাবিলিয় গ্রুপ হইতে হবে যৌগের ক্ষেত্রে, আর গুণের 3টা শর্ত, আবদ্ধতা বিধি, সংযোজন বিধি, বন্টন বিধি, আর বাকি বাদ পড়া বাকি গুলো যোগ হবে। কি কি বাদ পড়ছিল? গুণের ক্ষেত্রে অবৈধগ্রস্তিত্ব বিধি, বিপরীতগ্রস্তিত্ব বিধি, আর একটা হলো বিনিময় বিধি। এই
বাকি তাহলে কটা আর তিনটা, আগের ছিল 8টা বাকি 3টা, মোট কয়টা হলো 11টা। এই 11টা শর্ত ফুলফিল করলে তাকে ওই সেটকে আমরা ফিল্ড বলবো। তাহলে ফিল্ড হইতে হইলে আমরা সংক্ষেপে সংজ্ঞা দিতে পারি যে একটা রিং এফ কে, একটা ফিল্ড এফ দ্বারা প্রকাশ করা, একটা রিং এফ কে আমরা ফিল্ড বলবো যদি এটি নিম্নের শর্তসমূহ ফুলফিল করে। এই রিং বলার সাথে সাথে কিন্তু রিংয়ের সকল শর্ত কিন্তু বলে ফেলছি, ওই 8টা শর্ত, ঠিক আছে। তাহলে এই 8টা শর্তর সাথে আর নিচের আরো বাকি যে কয়টা শর্ত ছিল, কি বাকি ছিল, গুণের অভেদক অস্তিত্ববিধি, গুণের অভেদক মানে কত, গুণের অভেদক হলো এক, এমন একটা এক থাকবো যাতে কোনো একটা উপাদানের সাথে এক দিয়ে গুণ দিয়ে, যেমন একটা উপাদান যদি এ হয় তাহলে এ গুণ এক, এক গুণ এ সমান হবে এ। আর বিপরীতকের অস্তিত্ববিধি, যেমন গুণের বিপরীতকের কত, যেমন একটা যদি উপাদান এ থাকে তার বিপরীত হবে 1/a অর্থাৎ এ ইনভার্স। তবে এক্ষেত্রে শর্ত হলো 0 হইতে পারবে না কোনো উপাদান, কারণ 0 হইলে 1/0 অসংজ্ঞায়িত, ঠিক আছে। তাহলে শর্ত হলো এটা যে 0 হইতে পারবে না, আর যে কোনো উপাদান এ থাকলে এর বিপরীত উপাদান 1/a, বি থাকলে 1/b, 5 থাকলে 1/5, এগুলা এরকম থাকবে যাতে a ইন্টু এ ইনভার্স ইন্টু এ সমান অভেদক কত 1 হয়। আর একটা হলো বিনিময় বিধি, অর্থাৎ এ বি সমান বি এ হইতে হবে। তাহলে এই রিংকে আমরা ফিল্ড বলবো। আমি সংজ্ঞাটা সুন্দর করে লিখি ফেলি। একটি রিং এফ কে ফিল্ড বলা হইবে, ফিল্ড একটি রিং এফ কে ফিল্ড বলা হইবে যদি ইহা নিম্নের শর্তসমূহ সিদ্ধ করে, ইহা নিম্নের শর্তসমূহ সিদ্ধ করে, ঠিক আছে। কি কি শর্ত, গুণনের অভেদক অস্তিত্ববিধি, গুণনের অভেদকের অস্তিত্ববিধি কি, দেয়ার এক্সিস্ট ওয়ান, একটা ওয়ান থাকবে কোথায়, এফ এ, যেন সেটা অবশ্যই 0 হবে না, তো 1 তো এটা ফিক্সড নাম্বার, গুণনের ক্ষেত্রে 1 এ অভেদক, যেন কি হবে 1 ইনটু এ ইনটু 1 ইকুয়াল টু হবে a for all a belongs to f, ঠিক আছে। তারপর হলো গুণনের বিপরীতকের, গুণনের বিপরীতকের অস্তিত্ববিধি, অস্তিত্ববিধি কেমন। তাহলে এটা হলো for all a belongs to f, যে কোনো একটা উপাদান তুমি যদি f থেকে নাও তাহলে তার একটা বিপরীত উপাদান থাকবে, a থাকলে তার বিপরীত উপাদান a ইনভার্স থাকবে। তবে এই শর্তটা অবশ্যই ব্র্যাকেটে লিখে দিতেছি a not equal to 0, কেমন, কারণ 0 হলে তার বিপরীত উপাদান থাকবে না, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে for all a belongs to f there exist, তাই এটা ইমপ্লাই করবে a যদি থাকে a ইনভার্স belongs to f, যেন a গুণ a ইনভার্স গুণ a সমান হবে 1, ঠিক আছে। আর কি, আর হলো বিনিময় বিধি, গুণের বিনিময় বিধি ফর অল, যে কোনো দুইটা উপাদান যদি নাও এ বি, কোথা থেকে এফ তে নাও, যেন এ বি এ গুণ বি সমান হবে বি গুণ এ, ঠিক আছে। এটা হলো বিনিময় বিধি। তো এইগুলা যদি ফুলফিল করে তাহলে আমরা তাকে বলবো যে এটা কি, এটা একটা ফিল্ড, ঠিক আছে। ফিল্ডের সংজ্ঞা, উদাহরণ, আর একটি ফিল্ড, কিউ একটি ফিল্ড, সি একটি ফিল্ড, মানে বাস্তব সংখ্যা সেট আর একটি ফিল্ড। তাহলে ফিল্ডের সকল শর্ত
বাস্তব সংখ্যা সিদ্ধ করে, সুতরাং এটি একটি ফিল্ড। তাহলে আমি ফিল্ডের সংজ্ঞা তোমাদের কাছে ক্লিয়ার করলাম, ঠিক আছে? কোনো বুঝতে অসুবিধা হলে, আশা করি অসুবিধা হওয়ার কথা না, অসুবিধা হলে তোমরা নিশ্চয়ই কমেন্টে বা তোমরা আবার ফোনে আমাকে জানাবে, মেসেঞ্জারে জানাবে। আশা করি তোমরা ফিল্ডের সংজ্ঞা বুঝছো। তাহলে আমরা এতক্ষণ সংজ্ঞা দিলাম কি, প্রথমে বাইনারি অপারেশন, তারপরে গ্রুপ, এরপরে রিং, সর্বশেষ ফিল্ড। আর এখন আমি দিব, আমাদের এই চ্যাপ্টারটা হলো ভেক্টর জগৎ। আমি এখন ভেক্টর জগৎ সম্পর্কে সংজ্ঞা দিব, কারণ ভেক্টর জগৎ সংজ্ঞা দেওয়ার জন্য আমার এত কিছু আলোচনা, ভেক্টর জগতের সাথে এইগুলার রিলেশন আছে। তাহলে আমি এখন ভেক্টর জগতের সংজ্ঞা দিচ্ছি। ভেক্টর জগৎ, ভেক্টর জগৎ ইংরেজিতে আমরা বলি ভেক্টর স্পেসেস। ভেক্টর জগতের সংজ্ঞার ক্ষেত্রে আমি বলবো, যদি f একটা ফিল্ড হয়, মনে করি f একটি ফিল্ড, মনে করি f একটি ফিল্ড, এবং f ফিল্ডে b একটি অশূন্যক ভেক্টর সেট, অশূন্যক ভেক্টর সেট, ঠিক আছে? f একটা ফিল্ড, আর f ফিল্ডের মধ্যে একটা সেট আছে যেটি হলো ভেক্টর সেট, এবং ভেক্টর হলো অশূন্যক ভেক্টর সেট, ঠিক আছে? তাহলে আমরা b কে ভেক্টর জগৎ বলবো যদি সে নিম্নোক্ত শর্তগুলা সে ফুলফিল করে। সেট, তাহলে যদি b ভেক্টর, যদি b ভেক্টর যদি b ভেক্টর যোগ স্কেলার গুণ প্রক্রিয়া, স্কেলার গুণ প্রক্রিয়ায় নিম্নের শর্তসমূহ সিদ্ধ করে, শর্তসমূহ সিদ্ধ করে, ঠিক আছে? তাহলে f একটা ফিল্ড, f ফিল্ডে b একটা হলো অশূন্যক ভেক্টরের সেট। তাহলে b ভেক্টরকে আমরা ভেক্টর জগৎ বলবো যদি সেটা বাইনারি দুইটা অপারেশনের ক্ষেত্রে, একটা হলো সে যোগের প্রক্রিয়ায়, আর একটা হলো ভেক্টরের স্কেলার গুণ প্রক্রিয়ায়। কারণ ভেক্টর তোমরা জানো যে আবার ক্রস গুণ আছে, সেটা না, মানে ভেক্টর গুণ যেটা ভেক্টরের বা স্কেলার, আরেকটা হলো আমাদের এখানে স্কেলার গুণ দরকার, ভেক্টর গুণ না, মানে ক্রস গুণ না। তাহলে যদি ভি ভেক্টর যোগ স্কেলার গুণ প্রক্রিয়া নিম্নের শর্তসমূহ সিদ্ধ করেন, তবে বি কে এফ ফিল্ডে ভেক্টর জগৎ বলা হবে, ভেক্টর জগৎ বলা হবে, ঠিক আছে? তাহলে কি কি শর্ত? একটা হলো ভেক্টর যোগ প্রক্রিয়া, ভেক্টর যোগ প্রক্রিয়ায় যোগের যে আবদ্ধতা বিধি, ঠিক আছে? তাহলে যে কোনো দুইটা উপাদান যদি ইউবি নি, ফর অল ইউবি বিলংস টু ভি, তাহলে ইউ প্লাস বি ও বি তে থাকবে, ঠিক আছে? এটাকে কি বলে? যোগের আবদ্ধতা বিধি। এই শর্তটা ফুলফিল করা লাগবে, যোগের আবদ্ধতা বিধি। যে কোনো দুইটা ভেক্টর যদি বি থেকে নি, ইউভি ভি সেট থেকে নি, তাহলে ইউ প্লাস বি বি তে থাকবে। এটা তোমরা জানো, এটা হলো যোগের আবদ্ধতা বিধি। এরপরে কি? যোগের সংযোজনযোগ্যতা বিধি। তার জন্য কি? যে কোনো তিনটা ভেক্টর ফর অল ইউ ভি ডব্লিউ বিলংস টু ভি, যদি তিনটা নাও তাহলে এটা কি
এরপর একটা কি সংযোজন যোগ্যতা বিধি, কেমন? তাহলে ইউ প্লাস বি প্লাস ডাব্লিউ সমান হবে ইউ প্লাস বি প্লাস ডাব্লিউ এ। এটা হলো তোমার সংযোজন বিধি ফুলফিল করবে। তারপরে কি করবে? এ থ্রি। এরপরে কি তৃতীয় নাম্বারটা কি? অভেদাগের অস্তিত্ব বিধি, কেমন? যোগের বেলা অভেদাগের অস্তিত্ব বিধি কত? শূন্য। অভেদক কত? শূন্য। অর্থাৎ এখানে শূন্য ভেক্টর, ভেক্টরের ক্ষেত্রে হলো শূন্য ভেক্টর। তাহলে একটা দেয়ার এক্সিস্ট শূন্য বিলংস টু বি যেন 0 প্লাস ইউ ইকুয়াল টু ইউ প্লাস 0 সমান কত হবে? ইউ। এটা ফর অল ইউ বিলংস টু বি। এরকম একটা শূন্য ভেক্টর থাকবে যেন ইউর সাথে শূন্য যোগ করলে অথবা শূন্যর সাথে ইউ যোগ করলে ইউ হয়। এটা হলো আমাদের অভেদাগের অস্তিত্ব বিধি যোগের ক্ষেত্রে। তারপরে কি? বিপরীতকের অস্তিত্ব বিধি, কেমন? ইউ যদি বি তে থাকে, ফর অল ইউ বিলংস টু বি, ইউ যদি বি তে থাকে তাহলে মাইনাস ইউ ও বি তে থাকবে, ঠিক আছে? তাহলে ইমপ্লাই করবে যে মাইনাস ইউ বিলংস টু বি যেন ইউ প্লাস মাইনাস ইউ অথবা মাইনাস ইউ প্লাস ইউ ইকুয়াল টু কত? 0। এই আর একটা হলো তোমার বন্টন বিধি, 5 বিনিময় বিধি। আরেকটা হলো বিনিময় বিধি। ফর অল ইউ বি বিলংস টু ভি ইমপ্লাই করবে যে ইউ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস ইউ, ঠিক আছে? তাহলে যোগ প্রক্রিয়া সে এই 5টা বিধি ফুলফিল করবে। এরপরে হলো গুণ প্রক্রিয়া। তারপরে তাকে আমরা কি বলবো? ভেক্টর জগৎ বলবো, ঠিক আছে? যোগের গুলা লিখছো তো, এখন আমি গুণের গুলা লিখতেছি। এরপর হলো ভেক্টর স্কেলার গুণ প্রক্রিয়া। এরপরেরটা হলো ভেক্টর যোগের এই 5টা, তারপরে গুণের ভেক্টর স্কেলার গুণ প্রক্রিয়ায় সে যে শর্তগুলো ফুলফিল করবে গুণ প্রক্রিয়ায় M1 সে গুণের প্রথম যে শর্তটা সেটা হলো তোমার, তুমি যদি F থেকে একটা উপাদান A নাও, ঠিক আছে, এবং ইউ থেকে যদি একটা বি থেকে যদি একটা উপাদান ইউ নাও, তাহলে এটা ইমপ্লাই করবে যে এ ইউ বিলংস টু তোমার বি। ফিল্ড থেকে তুমি একটা উপাদান এ নিলা আর তোমার বি ভেক্টর থেকে একটা উপাদান ইউ ভেক্টর নিলা, তাহলে তাদের যে গুণফল এ ইউ স্কেলার গুণ সেটা বি তে থাকবে, একটা শর্ত। তারপর হলো তোমার 2 নাম্বার শর্ত হলো ফর অল এ যে কোনো এ যদি এর থেকে নাও এবং ইউ বি দুইটা উপাদান যদি তুমি বি থেকে নাও, তাহলে তোমার a ইনটু ইউ প্লাস বি হবে এ ইউ প্লাস এ ভি, এ ইউ প্লাস এ বি, ঠিক আছে? এই শর্তটা ফুলফিল করতে হবে। তারপরে তৃতীয় শর্ত ফর অল, এখন দুইটা উপাদান যদি তুমি এ বি এফ থেকে না এবং ইউ যদি একটা উপাদান ইউ তুমি ফর অল ইউ বিলংস টু বি, বি থেকে যে কোনো একটা উপাদান নিলা, এফ থেকে দুইটা উপাদান এ বি নিলা আর বি থেকে একটা উপাদান ইউ নিলা, তাহলে তোমার a প্লাস বি ইনটু ইউ সমান হবে এ ইউ প্লাস বি ইউ। এই শর্ত ফুলফিল করতে হবে। তারপরে চতুর্থ শর্তটা হলো
যে কোনো দুইটা উপাদান এফ থেকে নিলা এ বি এবং একটা উপাদান ইউ থেকে নিলা ভি, ঠিক আছে? তাহলে এটা ইমপ্লাই করবে যে এ বি ইউ ইকুয়াল টু হবে এ বি ইউ। পঞ্চম শর্ত গুণের অবেদকের অস্তিত্ব বিধি। গুণের অবেদক হলো 1, তাহলে 1 তোমার এফ এ থাকবে, সেটা অবশ্যই 0 হবে না। যেন 1 ইনটু ইউ, ইউ ইনটু 1 সমান কত হবে ইউ। এটা ইউটা হবে তোমার কোথা থেকে, ফর অল ইউ বিলংস টু ভি। যদি এই শর্ত ফুলফিল করে তাহলে আমরা বলবো যে ভিটা হলো ভেক্টর জগৎ, ঠিক আছে? তাহলে আমি ক্লিয়ার করতে পারছি। প্রথমে সে যোগের প্রক্রিয়ায় 5টা শর্ত, আবদ্ধতা বিধি, সংযোজকতা বিধি, অবেদকের অস্তিত্ব বিধি, বিপরীতকের অস্তিত্ব বিধি, তারপরে বিনিময় বিধি। এরপরে গুণের ক্ষেত্রে হলো ফিল্ড থেকে একটা উপাদান নিলা, ভেক্টর থেকে একটা উপাদান ইউ নিলা, তাদের গুণফল ভেক্টর থাকবে। তারপরে কি নিলা, ফিল্ড থেকে একটা উপাদান নিলা আর ভেক্টর থেকে দুইটা উপাদান নিলা, তাহলে a ইনটু ইউ প্লাস বি সমান হবে এ ইউ প্লাস এ ভি। এরপরে তোমার ভেক্টর থেকে ফিল্ড থেকে দুইটা উপাদান এ বি নিছো আর এখান থেকে একটা উপাদান ইউ নিছো, তাহলে a প্লাস বি ইনটু এ ইউ প্লাস বি ইউ। চতুর্থ নম্বরে হলো দুইটা উপাদান এফ থেকে নিছো, একটা উপাদান ভি থেকে নিছো, তাহলে এ বি ইউ, এ বি গুণ ইউ সমান হবে এ গুণ বি ইউ, ঠিক আছে? আর অবেদকের অস্তিত্ব বিধি, একটা উপাদান এফ থেকে যদি তুমি 1 নাও তাহলে ভেক্টরে যে কোনো একটা উপাদানের সাথে গুণ দিলে 1 ইনটু ইউ, ইউ ইনটু 1 সমান ইউ হবে। এই শর্তগুলো যদি ফুলফিল করে তাহলে আমরা ভি কে আর এর ভি কে আমরা কি বলবো, আর এর ক্ষেত্রে আর ফিল্ডে ভেক্টর জগৎ বলবো, ঠিক আছে? ভেক্টর জগৎ থাকলে তাহলে উপজগৎ থাকাটাও কিন্তু বিচিত্র কিছু নয়, তাই না? অবশ্যই আছে। তাহলে আমরা ভেক্টর উপজগতের একটা সংজ্ঞা দিতে চাই। আচ্ছা, ভেক্টর উপজগৎটা কি? ভেক্টর উপজগৎ একটা কিন্তু জগৎ, ভেক্টর জগৎ, ঠিক আছে? তাহলে একটা ফিল্ড এফ এ যদি একটা ভেক্টর জগৎ ভি হয়, ঠিক আছে? তাহলে এবং বি এর একটা অশূন্যক উপসেট যদি তোমার ডব্লিউ হয়, তাহলে ডব্লিউ নিজেও যদি বি এর মতো বাইনারি প্রক্রিয়া একটা ভেক্টর জগৎ হয়, ডব্লিউ ভি তো একটা ভেক্টর জগৎ, সে ওই এই যে শর্তগুলো আছে শর্তগুলো ফুলফিল করে সে এই বাইনারি অপারেশনে, যে বাইনারি অপারেশনে সে ভেক্টর জগৎ হইছে, সে এই বাইনারি অপারেশনে যদি তার উপসেটটাও যদি ভেক্টর জগৎ হয় তাহলে ওই উপসেটটাকে বলা হবে ভেক্টর উপজগৎ। আমি কি একটু ক্লিয়ার করতে পারছি যে একটা ভেক্টর জগৎ ভি কে ভেক্টর জগৎ বলা হবে কোথায়, এফ ফিল্ডে। যদি ভি, আমি একটু আগে যে শর্তগুলো বলছি যে এই শর্তগুলো যদি ভি যদি ফুলফিল করে তাহলে তাকে বলা হবে ভেক্টর জগৎ। এখন বি এর যদি কোনো উপসেট সেও যদি এই শর্ত ফুলফিল করে তোমার ভেক্টর জগৎ হয়ে থাকে তাহলে এই বি কে, ডব্লিউ কে বি এর ভেক্টর উপজগৎ বলা হবে, ঠিক আছে? তাহলে আমি একটু তোমাদেরকে সংজ্ঞাটা একটু লিখে দিই। উপজগৎ, সাব স্পেস। এফ ফিল্ডে ভি ভেক্টর জগৎ এর অশূন্যক উপসেট ডাব্লিউ হলে এবং
ডাব্লিউ একই ভেক্টর যোগ ও স্কেলার গুণ প্রক্রিয়ায় ভেক্টর জগৎ হয়, তাহলে ডাব্লিউ কে ভিএফ এর উপজগৎ বলা হয়। ঠিক আছে, এইটাই আমি ভেক্টর জগতের সংজ্ঞায় এটা কথা বলি নাই যে ভিএফ হলো যাই এফ ফিল্ডে ভি ভেক্টর জগৎ, এফ ফিল্ডে ভি ভেক্টর জগৎকে সূচিত করে ভিএফ দ্বারা। ঠিক আছে, তাহলে ডাব্লিউ কে বলা হবে উপজগৎ কার, ভিএফ। ঠিক আছে, এখন যে কোনো ভেক্টর জগৎ নিজে এবং শূন্য ভেক্টর সেটা হলো কি তার উপজগৎ। কারণ আমরা জানি যে কোনো সেটের ক্ষেত্রে সেই সেট এবং শূন্য তার উপসেট মাস্ট, এবং এই উপসেটকে আমরা বলি যে অপকৃত উপসেট। এখানেও ঠিক অপকৃত উপজগৎ হবে এগুলা, আর বাকি যত উপজগৎ থাকবে সবগুলাই তার প্রকৃত উপজগৎ। ঠিক আছে, তাহলে আমরা উপজগতের সংজ্ঞাটা ক্লিয়ার করলাম। আর একটা সংজ্ঞা আমাদের থেকে যায়, তাহলে এই চ্যাপ্টার আর কোনো সংজ্ঞা থাকে না, যদিও ক্লাসটি বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমার সংজ্ঞাটা দিয়ে একটু শেষ করতেছে। একটা হলো দুইটি ভেক্টর জগতের যোগ এবং প্রত্যক্ষ যোগ। দুইটি ভেক্টর জগতের যোগ এবং প্রত্যক্ষ যোগ। দুইটি ভেক্টর জগতের যোগ এবং প্রত্যক্ষ যোগ, সাম এন্ড ডাইরেক্ট সাম অফ টু সাবস্পেসিস। দুইটি ভেক্টর উপজগতের যোগ এবং প্রত্যক্ষ যোগ। আচ্ছা, মনে করি বিএফ ভেক্টর জগতের, আমি সংজ্ঞাটা লিখি আগে। মনে করি বিএফ ভেক্টর জগতের ইউ ও ডাব্লিউ দুটি উপজগৎ। মনে করি বিএফ ভেক্টর জগতের ইউ ও ডাব্লিউ দুটি উপজগৎ। ইউ ও ডাব্লিউ এর যোগ ইউ প্লাস ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয় যাহা নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত। u plus w equal to u plus b, যেন u থাকবে u তে আর w থাকবে আচ্ছা u plus w আর w থাকবে w তে। ঠিক আছে, এটা হলো তোমার ডাইরেক্ট যোগ। এটা যে কোনো উপাদান u থেকে হইতে পারে, যে কোনো উপাদান b থেকে হইতে পারে। ঠিক আছে, তাহলে এরকম একটা যোগ এভাবে বিভিন্ন ভাবে করা যাবে, এটা ইউনিক নয় আর এটা একাধিক ভাবে আমরা লিখতে পারি বিভিন্ন উপাদান নিয়ে। কিন্তু ডাইরেক্ট যোগের ক্ষেত্রে দেখো, যদি প্রত্যেক ভেক্টর
যদি প্রত্যেক ভেক্টর u belongs to v কে একক এবং কেবলমাত্র একক v equal to u plus v আকারে প্রকাশ করা যায়, তবে উক্ত যৌগকে উপজগৎদ্বয়ের প্রত্যক্ষ যোগ বলা হয়। ইহাকে v equal to u plus w দ্বারা সূচিত করা হয়। দ্যাট ইজ এই চিহ্ন যদি থাকে তাহলে বুঝতে হবে এটা প্রত্যক্ষ যোগ। ঠিক আছে, আমি এখন এই দুইটা সংজ্ঞা আমি যদি উদাহরণ দিই তাহলে তোমাদের জন্য অনেকটা বুঝতে সুবিধা হবে। সংজ্ঞার মধ্যে কিছুটা কনফিউশন অ্যারাইজ করতে পারে, সেজন্য আমি সংজ্ঞা দিয়ে বুঝালে তোমরা বুঝতে বেশ সুবিধা হবে। উদাহরণ, ইউ যদি একটা তো সেটার উপাদানগুলো a b 0 a b r আর w হলো 0 b c belongs to r। তাহলে r কিউব সমান যদি u plus w হয়, যেহেতু r কিউব সকল ভেক্টর u ও w এর ভেক্টরের যোগের মাধ্যমে পাওয়া যায়, কিন্তু ইহা প্রত্যক্ষ যোগ নয়, কারণ এই যোগ অনন্য নয়। যেমন একটা উদাহরণ দিই, 357। এইটা এই যোগটা একভাবে করা যাবে না, এটা বিভিন্ন ভাবে করা যায়। ঠিক আছে, কারণ তোমার একটা উদাহরণ দেখো, এই 35 কে আমি যদি ইউ বি আকারে এভাবে ভাগ করে লিখি তাহলে দেখো এখানে এই দুইটা যোগ করলে হবে a0, কেমন a plus 0 a হবে আর এটা হবে c, এই দুইটা ফিক্স থাকবে। তাহলে এটাকে লিখতে পারি আমরা 3 2 0 plus 0 3 7। দেখো
3 আর 0 যোগ করলে 3 হয়, 2 আর 3 যোগ করলে 5 হয়, 7 আর 0 আর 7 যোগ করলে 7 হয়। এটা এভাবে লেখা যায় এবং এটা এটার মতো হয়। দেখো এই যে এখানে a b দুইটা বাস্তব সংখ্যা, এই যে 3 দুইটা বাস্তব সংখ্যা আছে, আর এখানেও দেখো 0 b c, এই যে 3 7 দুইটা বাস্তব সংখ্যা, এই b c বাস্তব সংখ্যা। তাহলে এটা এরকম। আবার এটাকে দেখো, এটা ইউনিক ভাবে না, শুধুমাত্র এভাবে যদি লিখতে পারতাম তাহলে এটা হয়তো ইউনিক, এবং সেটা হয়তো তখন তোমার প্রত্যক্ষ যোগ। এটা যেহেতু আরো অন্যভাবে লেখা যায়, তুমি একটু দেখো, এরপর 3, এটাকে এরকম লেখা যায় 3 1 0, ঠিক আছে? তাহলে এখানে লিখতে পারি 0 আর কত দরকার 4 7, লেখো 3 5 7 3 5 7 3 1 0 যোগ করে দেখো, 3 আর 0 যোগ করলে 3 হয়, 1 আর 4 যোগ করলে 5 হয়, 0 আর 7 যোগ করলে 7 হয়। তাহলে এটা কিন্তু ইউবি দুইটা আমরা দুই রকম নিতে পারছি, ঠিক আছে? এভাবে আরো অনেক ভাবে আমরা লিখতে পারি। যেমন আমরা লিখতে পারি 3, এটাকে লিখতে পারি, আমি একটু মুছি লিখি, 3 5 7, এটাকে আমি লিখতে পারবো 3 4 0, ঠিক আছে? এটা আমার ইয়েটা তো ঠিক আছে, ইউটা কত ছিল a b 0, আর পরবর্তীটা কত ছিল 0 b c। তাহলে এখন এটাকে আমরা লিখতে পারি 0, কত দিতে হবে এখানে 9 যদি দিই, তারপরে 7, 0 9 7। দেখো, তাহলে এটাকে আমরা তিন ভাবে কিন্তু লিখতে পারছি। এই ইউবি যোগফল আমি তিন ভাবে লিখি বি পাইছি। তাহলে এভাবে যদি লেখা যায় সেটা হলো ভেক্টরের যোগ, ঠিক আছে? দুইটা ভেক্টর জগতে, দুইটা ভেক্টর উপজগতের যোগ। আর যদি 3 5 7 কে যদি শুধুমাত্র এককভাবে লেখা যায় তাহলে সেটা হবে ডাইরেক্ট যোগ। যেমন এইটাকে আমি ইউবি দুইটা সংজ্ঞায়িত করি। দেখো, ইউবি দুইটা যদি এরকম হয়, ধরো ইউটা হইল a b 0, a b belongs to r, আর তোমার w টা যদি আমরা এরকম লিখতে পারি 0 0 c, c belongs to r, ঠিক আছে? এখন 3 5 7 কে এগুলা যোগ করলে আমাদের এখানে a b c কে a b 0 প্লাস 0 0 c এছাড়া বাকি অন্যভাবে লেখার কোনো সুযোগ নেই। তাহলে আমি উপরের উদাহরণটা 3 5 7 কে উদাহরণ দিয়ে আমি বলি। এখানে দেখো 3 5 0 0 0 7, এই ছাড়া কোনোভাবে লেখা যায় কিনা তোমরা বলো? কোন সুযোগ আছে লেখা? এটা এককভাবে লেখা যাবে, এই জন্য এটাকে বলা হবে ডাইরেক্ট সাম। এটাকে বলা হবে ডাইরেক্ট সাম বা প্রত্যক্ষ যোগ, ঠিক আছে? এই ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি যোগ করা যায় না। তাহলে আমি ভেক্টর জগতের যোগ এবং প্রত্যক্ষ যোগ আশা করতে পারছি যে আমি ক্লিয়ার করতে পারছি। তাহলে এই চ্যাপ্টারের কনসেপচুয়াল যে বিষয়গুলো আছে সেগুলা আশা করি আমাদের সুস্পষ্ট হয়েছে, স্পষ্টীকরণ হয়েছে। তোমরা ভালোভাবে এই চ্যাপ্টারটা পড়বে। সুযোগ পাইলে আমরা এরপরে এর থেকে কিছু ম্যাথমেটিক্যাল যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলোর আমরা সলিউশন তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা সবাই ভালোভাবে পড়ালেখা করবে এবং আমাদের এই লেকচারগুলা, এই কষ্টসাধ্য অনলাইন প্রয়াস তোমরা সফল করবে নিজেরা খুব অ্যাক্টিভ থেকে। এবং আমি তোমাদের প্রতি আহ্বান জানাবো যে এই লেকচারগুলো সবাই প্রথম বর্ষের সকল স্টুডেন্ট দেখবে, দেখে তোমরা কোথাও না বুঝলে কমেন্ট করবে, এবং কমেন্ট করতে অবশ্যই তোমরা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যদি পেয়ে থাকো রেজিস্ট্রেশন নাম্বার দিবে, না হলে রোল নাম্বার তোমরা অবশ্যই দিবে। কারণ এইটা দিয়ে আমরা তোমাদের উপস্থিতি নিশ্চিত করবো এবং তোমাদের ইনকোর্স নাম্বার জন্য এই লেকচারগুলো তোমরা কতটুকু দেখছো এবং এটা নিয়ে প্র্যাকটিস করছো সেটা একটা কিন্তু প্যারামিটার। এটা দেখি কিন্তু আমরা তোমাদের নাম্বারিং করবো। তো সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঘরে অবস্থান করবে। আল্লাহ হাফেজ। ঠিক আছে।